নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়। 2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই হাতটা উঠাস না, জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না। অনেক সময় খারাপ ভালো ওইগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার, নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না। এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া, সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে বাস যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল, সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের আমাদের বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার, তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখব, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতা রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের
সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক রোড সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন ঢাকা আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনা আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ।
अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है, अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा, तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांटेज ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষানীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75,
তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলে। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনকরা নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা গেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের
আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেজ অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বেলায় যে উজাগানি এমএলএ বরম গোনাं रंजित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दङ राजनीति खायनानि जतनिनो अधिकार दङ এই রামচন্দ্রঘাট কেমনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি চিংনা আটপক্ষা আগামী দিনও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দङ কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি বাইক রেলি তংমানি ব আটপক্ষা আগামী দিনও মনি জবাব মানায় 7 বছর যারা রমাই নং কাসাজাক আং প্রায় 1 ঘন্টা রমাই কাসাজাক তিনি চিনি বাইক রেলি তংমানি চিনি পারমিশন দङ যতন দङ বাইক রেলি পারমিশন দङ কিন্তু ইলিগেল ভাবে তিনি চিনি বাইক রেলি ন বকাসুকা বাইক রেলি কে তাবুক চালু নাই যাসন বাইক রেলি ম চিংনাইনাই সিচুয়েশन তাম নাইনাই চিংনাইনাই বাইক রেলি চিং খাইনাই जों বাইক রেলি চিং খাইনাই স্যার বটো সাবো রেপিস ন চিং কোনা মানে আবক পুরো রেপিস করিও জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি টামনে টুংছলা না খাও জায়গা অরংখা অর ফলসে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুম বুরুম নগো বড় যে ফাইयै তুমকো খাইতং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাইতং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বন নাইতবি মাইয়া তিনর সিং মানখা বন সিং পুলিশ ন দাবি খাইকা বন রমৈ নং কোর্ট চালু খাই দিনে চালানি দিনে পুলিশ কিন্তু রমে বন বরং আর প্রোটেকশন দি তনিকা পুলিশ বরং হ্যাঁ বরং খারিনে নবে বরং চাইতবি তং जों साका नोंबोनो रमदि जों और बीजेपी नि रेली खाइने चिन कोन बादा करे
বনে প্রোগ্রাম খাইনার কোন বাধা করে কিন্তু একজন রেপিস না নং আর বনে রমদি বনে দিতেন খাই দি নং আর রেপিস ন তাতারি রমদি বন রমই একজন বুড়ি যে রেপ খাইজাকা ব জাস্টিস মানতো जों আবন নাইও। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্র ঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু